ঠাকুরনগরের জামদানিতে এক গেটম্যানের সাথে ঘটেছিল ভয়ঙ্কর ভৌতিক ঘটনা, যেটা শুনলে বন্ধুরা আপনারা সকলেই শিউরে উঠবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, আত্মা ও ঈশ্বর চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আত্মা ও ঈশ্বরকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ঘটনাটি কিন্তু অনেক বছর আগে ঘটে গেছে। ঠাকুরনগর জামদানি যেখানে গেট রয়েছে, রেল গেট, সেখানে কিন্তু এখন রমরমা ব্যাপার, অনেক দোকানপাট হয়ে গেছে এবং অনেক ছেলে মেয়েরা সেখানে কিন্তু সন্ধ্যাবেলায় অনেকে আড্ডা দিতেও আসে। অতএব সেখানে কারোর মনে আর এখন আর কোনো ভয় নেই, যেহেতু রাত্রেবেলায় ওখানে এখন প্রচুর লোকজন থাকে। চায়ের দোকান, ফাস্টফুডের দোকান, সমস্ত কিছু সেখানে রয়েছে। কিন্তু এক সময় জায়গাটা কিন্তু এমন ছিল না। জায়গাটা ছিল খুব শুনশান। অনেকে ভয় পেত সেখানে নাকি আত্মার বসবাস আছে, এবং সব থেকে বড় কথা জানেন, এই আত্মার ভয়ের থেকে বেশি সবাই ভয় পেতেন চোর ডাকাতের, গুন্ডাদের। এবং ওই জায়গাটা এমন এক জায়গা যে রাত্রেবেলায় মানে সন্ধ্যার পরেই ওখান থেকে যাতায়াত করতে অনেকেই ভয় পেত। ছেলে মানুষরা হয়তো যাতায়াত তাও করতো যদি খুব দরকার হতো, কারণ ওই রাস্তা দিয়ে নাকি গোবরডাঙ্গা বলে এক জায়গা আছে, সেখানে যাওয়া যায়। তো শর্টকাট হওয়ার জন্য ওখান থেকে অনেকে যেত, বিশেষ করে ছেলেরা। কিন্তু সন্ধ্যার পরে সেখান থেকে মেয়েরা কিন্তু একদমই যেত না, এটা একদমই সত্যি কথা, আর যেটা বর্তমানে এখন আর নেই। যাই হোক, কিন্তু সেই দিন এমন এক ঘটনা ঘটে গিয়েছিল সেখানকার গেটম্যানের সাথে, যেটা শুনেই আমিও নিজে শিউরে উঠেছিলাম। ওখানে জামদানির পাশে একটা ছোট ঘর রয়েছে, এখন মোটামুটি একটু ভালো করে করা রয়েছে, তখনও ছিল কিন্তু অতটা ভালো ছিল না নাকি। তো সেখানে 37 বছরের একজন গেটম্যান নতুন আসে। একদিন হয়েছে তিনি ওখানে জয়েন করেছেন, তার নাইট ডিউটি ওখানে। আগের দিন রাত্রে তিনি ওখানে ছিলেন। সত্যি বলতে তার একটু গা ছমছম করছিল, যেহেতু অনেক বছর আগের ঘটনা, তো পুরো শুনশান জায়গা, আর চারিপাশে শুধু মাঠ আর মাঠ। এমনকি পাশে ছোট খাল মতো আছে, সেখানে অনেক গাছগাছালি এবং ভয়ানক ভয়ানক গাছও কিন্তু রয়েছে, যে গাছে আমরা সবাই জানি যে ভূত প্রেতের বাস। যেদিন তিনি প্রথম নাইট ডিউটি করছিলেন সেদিন কিন্তু তিনি অনেক কিছু অনুভব করেছিলেন, তার ভয় লাগছিল। এইবার মাঝে মাঝে মনে হচ্ছিল যে নূপুর পরে কে যেন হেঁটে আসছে, মনে হচ্ছে এক্ষুনি হয়তো ঘরের মধ্যে প্রবেশ করবে, কিন্তু আবার এই আওয়াজটা কিন্তু মিলিয়ে যাচ্ছিল। আবার তিনি মনে মনে ভাবছিলেন যে এই আওয়াজ কিন্তু এক ধরনের পোকা আছে, সেই পোকাতেও হয় তাদের আওয়াজ নূপুরের মতোই শোনায়। সেই পোকা নয় তো? হতেই পারে, কারণ চারিপাশে যেভাবে মাঠ রয়েছে, জঙ্গল রয়েছে, তো সেই পোকার আওয়াজও হতে পারে। তিনি চুপচাপ বসে রয়েছেন সেখানে, তার কাছে ছোট কিপ্যাড ফোন ছিল। তিনি ওখানে বসে বসে আবার দেখবেন ছোট ফোনে ওই স্নেক ডট বলে একটা খেলা আছে না, তো আমি হয়তো অ্যাপ্রোপ্রিয়েট নামটা বলতে পারছি না, মনে পড়ছে না এখন। তো সেই খেলাটা তিনি খেলছিলেন বসে বসে। হঠাৎ করে তার মনে হলো গেটটা যেন মানে দুটো গেটই পুরো ধরম করে পড়ে গেল। এটা কি করে হলো? এই আওয়াজটা তো সেরকমই মনে হচ্ছে, ব্যাপারটা কি হলো? তিনি বাইরে গেলেন, হ্যাঁ দেখলেন যে এই দুটো গেট পড়ে গেছে। তিনি কিন্তু কিছু করেননি। তাহলে এটা হলো কি করে? আর যে সময়টা, সেই সময় কিন্তু কোনো ট্রেন ছিল না, গেটটা পড়ে গেল কি করে? তিনি গিয়ে আবার গেটটাকে তুললেন, কিন্তু সত্যি তার সেদিন খুব ভয় লাগছিল। এই ঘটনা কিন্তু তিনি আমাকে পাঠাননি, পাঠিয়েছে কিন্তু সেই আঙ্কেলের মেয়ে। যাই হোক, সেই দিন ওই আঙ্কেল, আবার আমি আঙ্কেল বলে সম্বোধন করছি, তিনি ভিতরে আবার চলে এসেছিলেন, কিন্তু তার ভীষণ ভয় লাগছিল। তিনি কিন্তু এই এত বছরে কোনোদিনও কোনো ভয় পাননি, কারণ তিনি মোটামুটি প্রায় 7-8 বছরেই মানে রেলের জব করছেন। কখনো কিন্তু তার এরকম অভিজ্ঞতা হয়নি, বরঞ্চ তিনি এর আগে অভিজ্ঞতার কথা অনেক শুনেছেন অন্য তার কলিগদের কাছ থেকে। কারণ সেই আঙ্কেলের অনেক কলিগও তো অনেক ভুতুড়ে রেল স্টেশন, ভুতুড়ে না হোক শুনশান, সেখানে কেউ তেমন আসে না, সেরকম জায়গায় তো ডিউটি করেছে।
তাদের প্রচুর অভিজ্ঞতার কথা তিনি শুনেছেন। তখন তিনি মনে মনে ভাবতেন এরা সব ভুয়ো কথা বলে, কথাগুলো সব বানানো। কিন্তু তার সাথে যখন ঘটনাগুলো ঘটছিল তখন তিনি ভাবছিলেন, না, এই ঘটনা যে আমার সাথেও ঘটতে পারে কখনো, আমি সত্যি কখনো কল্পনা করিনি। সেদিন সে আঙ্কেল ভিতরে গিয়ে চুপচাপ বসে রয়েছে। ফোনটা ধরারও তার ক্ষমতা ছিল না, কারণ তিনি তখন ভেবে পাচ্ছেন না যে গেটটা এইভাবে পড়ে গেল কি করে। কোথাও কেউ নেই, রাত তখন অনেক। সেই সময় বাড়িতে ফোন করবে, সবাই চিন্তা করবে যে এত রাত্রে তো ফোন করে না আমরা ঘুমিয়ে গেলে, তাহলে কি কোনো সমস্যা হলো? কারণ এই যে জায়গায় তার ডিউটি পড়বে এটা কিন্তু তার বাড়ির সবাই জানে। তখন তার মেয়েটা ছোট ছিল, মাত্র 6 বছরের ছিল, আর বাড়িতে তার বয়স্ক মা, আর সব থেকে বড় কথা তার প্রেগনেন্ট স্ত্রী ছিল। কারণ তাদের মেয়ে হওয়ার পরে কিছু কমপ্লিকেশনের জন্য তার স্ত্রী আর মা হতে পারছিল না, কিন্তু তারপর ডাক্তার দেখিয়ে সে আবার কনসিভ করে, কারণ তাদের ইচ্ছে ছিল 2টো সন্তানের। তাই সে আবার 29 বছর বয়সে কনসিভ করে তার স্ত্রী। তো বুঝতেই পারছেন বাড়ির কি পরিস্থিতি। সেইভাবে কিন্তু কোনো মতেই তার বাড়িতে ফোন করে এইসব কথা বলা পসিবল ছিল না। যেহেতু তারা শুনেছে যে তার স্বামীর এমন জায়গায় ডিউটি পড়ছে যে জায়গাটা পুরো শুনশান, চারিপাশে মাঠ, আর তেমন কিন্তু বাড়িঘর আশেপাশে দূর দূরান্তে কোথাও নেই। এইসব কথা শোনার পরে কিন্তু তার স্ত্রীও খুব ভয় পেয়েছিল, কিন্তু কিছু করার নেই, ডিউটি তো করতেই হবে। তাই তিনি ডিউটিতে এসেছেন। আর এখন যদি ফোন করেন তাহলে তো আর কিছু বলারই থাকবে না, তারা খুবই চিন্তা করবে যে রাত্রেবেলা কোনো সমস্যা হয়নি তো। তিনি বসে বসে কিন্তু এইসব কথাই ভাবছিলেন, আর মনের মধ্যে আরও তো অনেক কিছু ঘুরপাক খাচ্ছে যে ওই গেটটা কি করে পড়ে গেল। তখন সেই মুহূর্তে তিনি একটা না কান্নার আওয়াজ পেলেন। মনে হচ্ছে কোনো মেয়ে, বয়স ওই 19-20 বা তার বেশি কম এরকম হতে পারে, কোনো মেয়ে কাঁদছে ফুপিয়ে ফুপিয়ে, তার যেন খুব কষ্ট হচ্ছে, সেইভাবে সে কাঁদছে। কিন্তু এই যে কান্নার আওয়াজ, এটা পুরো স্পষ্ট, মনে হচ্ছে তার ধারে কাছেই কোথাও কাঁদছে, এবং এই কান্নার আওয়াজটা তার ঘরের পাশে থেকেই আসছে। তিনি একবার ভাবলেন যে গিয়ে জিজ্ঞেস করবে যে সে কাঁদছে কেন, আর এই রাত্রে সে আসলো কি করে। কিন্তু সেকেন্ডের মধ্যে তার মনে পড়ে গেল, এই রাত্রে এখানে কে আসবে? একটা মেয়ে তো এখানে কোনো মতেই আসতে পারে না, এটা তো হতেই পারে না। তাহলে কি তিনি ভুল শুনছেন? তিনি একটা খাটিয়া মতো রাখা ছিল তো ঘরে, সে খাটিয়ার পাশে না দেওয়ালে হেলান দিয়ে এরকম শোনার চেষ্টা করছে, কানটাকে এগিয়ে দিয়েছে। হ্যাঁ, এখনো কিন্তু সেই কাদার আওয়াজটা আসছে। তিনি না পেরে বলে উঠলেন, কে এখানে, কে? এই যে কথাটা তিনি বললেন, সে আঙ্কেল বললেন, সঙ্গে সঙ্গে কিন্তু কান্নার আওয়াজটা থেমে গেল। কান্নার কোনো আওয়াজ নেই, কিচ্ছু নেই। তার শরীরটা পুরো শিউরে উঠছিল, তিনি ঘেমে যাচ্ছিলেন। এমনকি সেই সময় ছিল শীতকাল, আর শীতকাল মানে বুঝতে পারছেন যে রাত 7টা-8টা বাজলেই ওই জায়গাটা ভয়ানক হয়ে ওঠে, আর সেখানে তো কত বাজে, অনেক রাত তখন। আর এই রাত্রেবেলায় তার সাথে এটা কি ঘটছে? তিনি না অনেক সাহস করে বেরোলেন। সেই সময় তার মনে হলো তিনি ভয় পাবেন কেন, হতেও পারে তিনি ভুল কিছু শুনছিলেন, যেটা তিনি ভাবছেন সেরকম কিছু নয়। তিনি বেরোতে যাবেন, সেই সময় ওই যে রেল গেট না, সেখানে লাইট ছিল জ্বালানো আর কি, সেই লাইটটা পুরো নিভে গেল। তার ঘরের মধ্যেও কিন্তু লাইটটা নেই। কিরকম একটা পরিস্থিতি ভাবুন। তখন তার মনে হচ্ছিল সে ইহজগতে নেই, সে কোন ভয়ানক একটা জগতে চলে এসেছে যার সাথে বাস্তবের কোনো সম্পর্কই নেই। তবুও কিন্তু তিনি নিজের মনটাকে দুর্বল করছিলেন না। তিনি লাইটটা হাতে নিলেন, কারণ তার কাছে সবসময় একটা বড় লাইট, আগেও যেখানে কাজ টাজ করেছেন মানে ডিউটি করেছেন সেখানে লাইট সবসময় রাখতেন, একটা বড় লাইট। সেই লাইটটা তিনি আজকেও নিয়ে এসেছেন, কারণ তার বেশিরভাগ নাইট ডিউটি পড়ে, ডে ডিউটিও পড়ে, নাইট ডিউটিও বেশিরভাগই পড়ে। তো তিনি লাইটটা সাথে রাখেন। লাইটটা নিয়ে তিনি বাইরে বেরিয়েছেন। বাইরে বেরোনোর পর চারিদিকে লাইট মারছেন, কিন্তু কোথাও কিছু নেই। কোনো ব্যাপার না, কোথাও কিছু নেই, ঠিক আছে। কিন্তু যখন তিনি লাইটটা মারছিলেন না চারিদিকে, চারিপাশের একটা অন্ধকার, নীরবতা, একটা ভয়ানক পরিস্থিতি সৃষ্টি করে দিয়েছিল। কোথাও কিছু না থেকেও না তার কেমন ভয় ভয় লাগছিল। ভয় লাগাটা স্বাভাবিক কিনা বলুন,
কারণ যে জায়গাটার কথা আমাকে এই বোনটা লিখে পাঠিয়েছে না, বলছে তুমি জানো না দিদি, জায়গাটা খুব ভয়ানক ছিল। প্রথমত কোনো বাড়িঘর নেই, তো বাড়িঘর না থাকলেও পাশে রাস্তা রেল লাইন থাকলেও কোনো অসুবিধা হয় না, কিন্তু চারিপাশে মাঠ জঙ্গল, কিচ্ছু নেই সেখানে জানো। সামনে শুধু দুটো রেল লাইন চলে গেছে আপ আর ডাউনের, আর কোথাও কিছু নেই। কি একটা ভয়ানক জায়গা। এই ঘটনা তো বাবার কাছ থেকে বহুবার শুনেছি, বহুবার শুনতেও আমার ইচ্ছা করে। ছোটবেলায় তো বুঝতাম না, বড় হওয়ার পর তো বহুবার শুনেছি। যখন বাবা বলে আমি নিজেই ভয়ে পেয়ে যাই, আমার মনে হয় সেই জায়গায় আমি রয়েছি আর আমার সাথে কী সব যেন ঘটে যাচ্ছে। আর বেশি ভয় লাগে কেন সেই ঘটনাটা আপনাদের পরে বলছি আমি। কারণ এই ঘটনা শুধু ওই বোনের বাবার সাথে মানে আঙ্কেলের সাথে সীমাবদ্ধ ছিল না, এই ঘটনা কিন্তু তার বাড়ি পর্যন্ত চলে এসেছিল আর তার ওয়াইফের প্রতিও কিন্তু একটা খারাপ এফেক্ট পড়েছিল। তিনি যখন দেখলেন কোথাও কিছু নেই, কিন্তু লাইট ধরে দেখার পরেও তার ভয় লাগছিল, তখন তিনি সেখানে আর বেশিক্ষণ না দাঁড়িয়ে ঘরের মধ্যে চলে আসছিলেন। কিন্তু সেই মুহূর্তেই মনে হলো তার কানের কাছে কে যেন ফিসফিস করে কিছু একটা বলে গেল অস্পষ্টভাবে, বোঝা যায়নি কি বলে গেছে, কিন্তু হঠাৎ করে সে আবার কেঁদেও ফেলেছে। সঙ্গে সঙ্গে পিছনে ফিরে তাকিয়েছে সেই আঙ্কেল, কিন্তু তিনি কিছু দেখতে পারেননি। তার প্রচণ্ড পরিমাণে ভয় লাগছিল। তিনি ঘরের মধ্যে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে চুপচাপ বসেছিলেন আর ভাবছিলেন তার সঙ্গে এটা কি হচ্ছে। আচ্ছা, এর আগেও তো বহুবার এখানে নিশ্চয়ই কেউ না কেউ ডিউটি করেছে, তাদের সাথে কি এরকম কিছু হয়েছিল? আমাকে তো জানানোর কথা তাহলে, কারণ অনেকের সাথে আমার পরিচয়। এর আগে যে ডিউটি করেছে তার সাথে কিন্তু তার মোটামুটি পরিচয় আছে, কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নয়, একজন কলিগ হিসেবে তাকে চেনে। তো তাকে ভাবছিল ফোন করবে, কিন্তু এই রাত্রেবেলা ফোন করা পসিবল নয়, কারণ তার আজকে থেকে ডে ডিউটি শুরু হয়ে গেছে, তিনি নিশ্চয়ই এখন ঘুমোচ্ছেন, সকালে তাকে ফোন করা যেতে পারে। তখন তার এতটা পরিমাণে ভয় লাগছিল, জানেন সেই মানুষটি কখনো ভগবানের নাম স্মরণ করেননি, সেই মানুষটি ওখানে বসে বসে ভগবানের নাম স্মরণ করছিলেন। আর সত্যি বলতে ভগবানের নাম স্মরণ করার পরেই তার শরীরটা না একটা হালকা লাগছিল না। চারিপাশে ঝিঝি পোকার আওয়াজ, একটা ভয়ানক আওয়াজ হয়েই যাচ্ছিল, কিন্তু মনের মধ্যে একটা শান্তি লাগছিল। ভয়ানক যে আওয়াজগুলো হচ্ছিল, কারোর কান্নার আওয়াজ, কোনো নুপুরের আওয়াজ, এগুলো কিন্তু আর হচ্ছিল না। এই করতে করতে সকাল হয়ে গেল। যে ডে ডিউটি করবে তিনি আসলেন। আসার পরে সঙ্গে সঙ্গে এই আঙ্কেল জিজ্ঞেস করেছিল তাকে যে দাদা, আচ্ছা এখানে কি কোনো ভয়ানক কিছু আছে? জানেন তো আমার এরকম এরকম মনে হচ্ছিল, জানি না আমি কতটা সঠিক কতটা বেঠিক, কিন্তু আমি না অনেক কিছু শুনতে পাচ্ছিলাম, এগুলো কি সঠিক? তখন সেই মানুষটি বলছে দেখুন একটা কথা বলি, জায়গাটা অবশ্যই ভৌতিক, আমি নিজেও বলছি, কিন্তু এর আগে যারা ডিউটি করেছে তেমন কিন্তু কিছু বলেনি। ওনার উপরের হালকা হালকা আওয়াজ শুনতে পায়, কিন্তু এর থেকে ব্যতিরিক্ত আর কিচ্ছু না। ভয় লাগে এরকম একটা ফাঁকা জায়গায় ডিউটি করতে, কিন্তু সবারই ভয় লাগে। এই নিয়ে আমাদের মধ্যে অনেক কথা হয় যারা যারা এখানে ডিউটি করে, কিন্তু তারা শুধুমাত্র নুপুরের আওয়াজ ছাড়া আর কিন্তু কিছু মানে শুনতে পায়নি। আপনি বলছেন এই সব কিছু যে এরকম কান্নার আওয়াজ পেয়েছেন, এরকম ব্যাপার। তখন সেই আঙ্কেল বললেন হ্যাঁ দাদা, আমি এরকম শুনতে পেরেছি, ভয়ানক ভয়ানক ব্যাপার ঘটেছে আমার সাথে, আর আপনি শুনলে অবাক হবেন, এই গেটটা পড়ে গেছে আপনি জানেন? তখন সেই মানুষটি কিছুক্ষণ ভাবলেন, পাশে একটা চেয়ার ছিল, চেয়ারে বসলেন এবং কিছু এক মনে তিনি ভাবছিলেন, অন্তত 7-8 মিনিট তো হবেই। তারপরে তিনি নিজে থেকেই বললেন আচ্ছা এখানে একটা ঘটনা ঘটেছে পরশুদিন, আপনি কি জানেন ঘটনাটা কি ঘটেছে? বলছে না না দাদা, আমি তো কালকে জয়েন করলাম, আপনি তো জানেন। বলছে না আমি সেটা বলছি না, আপনি তো নিশ্চয়ই এখানে ডিউটি করার আগে কথা বলেছেন, যে আগে ডিউটি করতো সে তো এখান থেকে চলে গেছে ট্রান্সফার হয়ে, তো আপনি তার সাথে কথা বলেননি? বলছে দাদা তেমন তো কথা কিছু হয়নি, আগে কথা হয়েছে ওনার সাথে, কিন্তু রিসেন্ট 1-2 দিনের মধ্যে আমার কথা হয়নি। বলছে শুনুন দাদা একটা কথা বলি, জানি না সেই ঘটনার সাথে এই ঘটনা লিঙ্কড কিনা, কিন্তু ব্যাপারটা হয়েছে এখানে পরশুদিন একটা মেয়ে অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্ট বলতে সে সুইসাইডই করেছে। এই কথা শুনে না সেই আঙ্কেল কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। তিনি ভাবলেন যে এরকম একটা ঘটনা ঘটে গেছে আমি জানতে পারিনি। তিনি তখন জিজ্ঞেস করলেন ওই ভদ্রলোকের কাছে, আচ্ছা দাদা মেয়েটার বয়স কেমন হবে? বলছে কত হবে, 18-19 মতো হবে, এই প্রেমে ধোকা খেয়ে এখানে আত্মহত্যা করতে এসেছিল।
এই কথা শুনে তখন মনে হচ্ছে সেই আঙ্কেলের যে সত্যিই তো কালকে যে মেয়েটার কান্নার আওয়াজ তিনি পেয়েছেন, সেই আওয়াজটা তাহলে এই মেয়েটিরই ছিল। তিনি বিশ্বাস করতে পারছেন না যে দুনিয়ায় এরকম বলে মানে এরকম জিনিস ঘটে, এরকম আত্মা, ভূত এগুলো সত্যি কি এক্সিস্ট করে। তিনি এর আগে এরকম ঘটনা কখনো বিশ্বাস করেননি। শুনেছেন, তিনি এগুলো হাওয়ায় উড়িয়ে দিয়েছেন। তিনি মনে করেছেন সবাই মিথ্যে কথা বলে, বানিয়ে বানিয়ে বলে, মজা নেওয়ার জন্য এবং মজা পাওয়ার জন্য। তাহলে কি সেগুলো সত্যি সঠিক? তিনি এর ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না, কারণ কালকে যা যা তিনি শুনেছেন আর যা যা চোখের সামনে দেখতে পেয়েছেন, তারপরে তিনি কি করে বলবেন যে এই ঘটনা সত্যি বিশ্বাসযোগ্য নয়। তখন তিনি জিজ্ঞেস করলেন, মেয়েটির বাড়ি কোথায় বলতে পারবেন? বলছে মেয়েটির বাড়ি এই গোবরডাঙ্গার কাছাকাছি। পরশুদিন বিকেল বিকেল এসেই মেয়েটা এখানে সুইসাইড করে। বলছে আচ্ছা আচ্ছা, তাহলে মেয়েটার কি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে? তখন সে ভদ্রলোক বললেন, দেখুন আমি তো জানি না মেয়েটার এক্স্যাক্ট বাড়ি কোথায় বা কে। আমি যেটুকু শুনেছি সেটুকুই আপনাকে বললাম, এর বেশি কিছু বলতে পারবো না। তো হতেও পারে আপনি যেটা বলছেন, জানি না, আমি বুঝতে পারছি না, কারণ এর আগেও তো আমি বহুবার শুনেছি যে এখানে একটু ভৌতিক কাণ্ড কারখানা হয়, কিন্তু এতটা আমি এর আগে সত্যি বলতে শুনিনি। এই জায়গাটার সম্পর্কে অনেক রুমার আছে যে সত্যি এরকম আত্মা ঘুরে বেড়ায়, ভয়ানক ভয়ানক ব্যাপার, কিন্তু এর আগে আমি বা অন্য কেউ স্বচক্ষে দেখেনি। আপনি যেটা স্বচক্ষে দেখতে পেরেছেন, আত্মাকে না দেখতে পারলেও এরকম ঘটনা ঘটেছে, গেট পড়ে গেছে, আবার আপনি কান্নার আওয়াজও শুনেছেন, এরকম কিন্তু এর আগে হয়নি। এই জায়গাটা এমনিই ভয়ানক, অনেকে আসতে চায় না, এই রাস্তা দিয়ে রাত্রেবেলা গোবরডাঙ্গা বা ঠাকুরনগর যেতেও চায় না। শুধুমাত্র ভৌতিক কারণে নয়, এখান থেকে অনেকে যেতে চায় না, তার কারণ হচ্ছে গুন্ডা বদমাইশের অনেক চলাচল আছে, এখানে অনেকে থাকে, তো সেই কারণেই এখান থেকে যেতে চায় না অনেকে। কিন্তু আপনি যেটা বলছেন আমি তো শুনে অবাক হয়ে যাচ্ছি। ঠিক আছে, আজকে দেখুন কি হয়, তারপরে আমাদের অবজেকশন জানাতে হবে। জানি না কতটাকে বিশ্বাস করবে, কিন্তু আমাদের তো বলতে হবে। আমি আপনার সাথে আছি, আপনি আজকে আসুন, যদি এরকম কিছু হয় তারপর দেখা যাবে কি হয়। যাই হোক, কাছাকাছি তার বাড়ি, কিন্তু মানে ওই যে যে আঙ্কেলের বাড়ি কিন্তু কাছাকাছি। কাছাকাছি বলতে ট্রেনে করে তো মোটামুটি 35-40 মিনিট লাগবেই। তো তিনি বাড়িতে পৌঁছলেন, তাকে দেখে সত্যি সবারই বিধ্বস্ত লাগছে, আর লাগাটাই স্বাভাবিক। সবাই ভাবছে যে নাইট ডিউটি করেছে, তো সেই কারণে হয়তো এরকম লাগছে, হতেই পারে। কথা কিন্তু বাড়িতে গিয়ে আঙ্কেল নাকি বলেনি। স্নান টান করেছে, স্নান করার পরে খাওয়া দাওয়া করে তিনি ঘুমোন। এটা কিন্তু তার বরাবরেরই একটা রুটিন, কারণ সত্যি বলতে যারা এরকম নাইট ডিউটি করে তাদের কিন্তু নির্দিষ্ট একটা ঘুমের টাইম আছে, আর যখন ডে ডিউটি হয় তখন আবার ঘুমটা অন্যরকম হয়ে যায়। এইভাবে চলতে হবে, কিছু করার নেই। বাড়িতে গিয়ে তিনি খাওয়া দাওয়া, আবার স্নান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছেন। আবার দুপুরে উঠে হালকা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তিনি আবার ঘুমিয়েছেন। তার 8টার সময় আবার জয়েন করতে হবে। তিনি সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠে বসে বসে ভাবছেন যে এই যে ঘটনাগুলো আগের দিন রাত্রে তার সাথে ঘটে গেছে, এই ঘটনাগুলো কি কাউকে বলবে, তার স্ত্রীকে কি বলবে? পরে ভাবলেন যে না, বলা যাবে না কিছু, কিন্তু তিনি তার মাকে বললেন। মাকে ডেকে সমস্ত কথা বললেন। এদিকে এই কথা শুনে তার মা প্রচণ্ড চিন্তা করছে যে তুই ওখানে ডিউটি করতে যাবি না। এইবার কে বলবে যে ডিউটি করতে আমাকে যেতেই হবে? এটা তো আর অন্য কোনো চাকরি নয় যে আমি বলবো আমি যেতে পারবো না, তারা শুনবে, এটা হতেই পারে না। প্রবলেম সবারই থাকে, আগে থেকে জানাতে হয়, অন্য একজন ডিউটি করে দেয়, কিন্তু এখন এই মুহূর্তে তিনি কোনো মতেই বলতে পারবেন না, মার অনেক বারণ সত্ত্বেও। এদিকে আবার সেই আঙ্কেল বলে দিয়েছে যে তুমি কিন্তু মা কোনো মতেই আমার স্ত্রীকে মানে ওকে বলবে না, তাহলে কিন্তু খুব চিন্তা করবে। শাশুড়ি মা তো জানে যে তার বৌমা এখন প্রেগনেন্ট, সত্যি কিছু বলা যাবে না, চিন্তা করলে প্রবলেম হতে পারে। কিন্তু বারবার করে তিনি ছেলেকে বারণ করেছেন যে বাবা তুই সাবধানে থাকিস, আর যদি কোনো সমস্যা হয় তুই ফোন করিস, কিন্তু নিজের খেয়াল রাখিস। এই কথাগুলো শুনে সবাইকে বলে তিনি চলে এসেছেন। রাত্রে ডিউটি জয়েন করবেন। সকালে যার সঙ্গে দেখা হয়েছিল তিনি তো এখন আছেন, তিনি চলে যাবেন, তারপরে ইনি ডিউটিতে জয়েন করবেন আর কি। যখন এই আঙ্কেল ঢুকেছে তখন সেই ভদ্রলোক বলছেন, ঠিক আছে আমি তাহলে আসলাম, যদি কোনো সমস্যা হয় অবশ্যই কিন্তু আমাকে ফোন করে জানাবেন, আমার নাম্বার তো আপনার কাছে আছে, আমি ঠাকুরনগরেই থাকি, যদি কোনো সমস্যা হয় আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। সেই কথা বলে তিনি চলে গেলেন। এদিকে অনেক মনে সাহস নিয়ে তিনি বসে রয়েছেন। এখন তো প্রচুর ডিউটি, ট্রেন যাবে আসবে,
কাজও প্রচুর রয়েছে। তারপরে হয়তো রাত্রের দিকে একটু ফাঁকা তিনি হতে পারেন লাস্ট ট্রেন চলে যাওয়ার পরে। এখন বসে বসে কাকু ভাবছেন, এর আগে ভাবতাম কাজ না থাকলে আরো বেশি ভালো হয়, এখন মনে হচ্ছে যে কাজ থাকলে আরো বেশি ভালো হতো, কারণ সে কাজের মধ্যে থাকতো, বারবার করে লোক যাতায়াত করতো, মানে ট্রেন তো যেত, ট্রেনে তো প্রচুর লোক থাকতো, সেটা দেখেও একটা স্বস্তি লাগতো। কিন্তু একটু পরে যখন লাস্ট ট্রেন চলে যাবে, যখন বেশি ট্রেন আর থাকবেই না, তখন তিনি কি করবেন? রাত্রেবেলায় কি আগের দিনের মতো আবার ঘটনা ঘটবে? সেইভাবে সত্যি আপ ডাউন লাস্ট ট্রেন চলে গেছে, এখন আর কোনো ট্রেন নেই। তিনি কিন্তু চেয়ারে বসে বসেই ঘুমিয়ে পড়েছেন। তিনি জানেন এখন অনেকটা সময় ট্রেন নেই, এখন তিনি ঘুমোতেই পারেন। কিন্তু সেইভাবে আর তো ঘুম নয়, অ্যালার্ম তো দেওয়াই থাকে, আর তাদের কাছে সমস্ত ফোন চলে আসে। জাস্ট চেয়ারে বসে পায়ের ওপর কনুইটা রেখে হাতটা তার চোয়ালের ওখানে দিয়ে তিনি ঘুমিয়ে পড়েছেন। কিন্তু সেই সময় হঠাৎ করে তার মনে হলো তাকে যেন কেউ ধাক্কা দিল। ধাক্কা বলতে ওই যে হাতটা রয়েছে না, সেই হাতটা সরিয়ে দিল, আর তিনি মাটিতে পড়ে গেলেন। না, তাকে কেউ ঠেলে ফেলেনি, কিন্তু ওই হাতটাকে ঠেলে দিয়েছিল, যে কারণে তিনি হাতটা সরে গিয়ে সামনে পড়ে গেছেন। তার লেগেওছে। তিনি ভাবলেন ব্যাপারটা কি হলো। আর এই যে তিনি পড়ে গেলেন, সেই সময় তিনি শুনতে পেলেন স্পষ্ট যে কেউ যেন খিলখিল করে হেসে চলে গেল এখান থেকে। আবার যখন যাচ্ছে বোঝা যাচ্ছে যে এই আওয়াজটা অনেক দূরে চলে যাচ্ছে। আবার যখন আওয়াজটা পুরো মিলিয়ে যাবে, সেই সময় আবার তিনি কান্নার আওয়াজ পেয়েছিলেন। কি হলো ব্যাপারটা? তার অদ্ভুত রকম লাগছে কিন্তু শরীরের ভিতরে। আর যে হাতটায় তিনি কিছু অনুভব করেছিলেন যে কেউ হাতটাকে ধাক্কা মেরেছে, সেই হাতটা তার বরফের মতো ঠান্ডা লাগছে। এমনি শীতকাল, কিন্তু তিনি সোয়েটার পরে আছেন, গায়ে চাদরও দিয়ে আছেন। কিন্তু তার কেন মনে হচ্ছে তার ডান হাতে যেখানে রেডিয়াস রয়েছে, সেই জায়গাটা তার পুরো ঠান্ডা হয়ে গেছে। মনে হচ্ছে জায়গাটা পুরো অবশ হয়ে গেছে। অন্যরকম অসুস্থ লাগছে তার, কেমন যেন মাথা ঘোরাচ্ছে, বমি বমি পাচ্ছে। এরকম আগে কখনো হয়নি। তিনি না পেরে জানেন সেই ঘরের মধ্যেই সমস্ত কিছু উগরে দিয়েছেন, পেটে যাচ্ছিল, এতটা তার শরীর খারাপ লাগছে। তিনি না পেরে সেই মুহূর্তে ঠাকুরনগরে যে থাকে তাকে এরকম ফোন করেছে। তিনি সেই রাত্রেবেলায় তার বাইক নিয়ে চলে এসেছিল ওনার সঙ্গে দেখা করতে। এসে দেখে তিনি অসুস্থ হয়ে সেই খাটিয়াতে শুয়ে রয়েছেন। বলছে কি ব্যাপার? তিনি ঘরে ঢুকে দেখে ঘরের অবস্থা খুব খারাপ। বলছে এই ব্যাপার হয়েছে, আমার শরীরটা না খুব অসুস্থ লাগছে, কি করি এখন? সেই রাত্রেবেলায় সেই ভদ্রলোক সত্যি ভালো মানুষ, তিনি ডিউটিটা করে দিয়েছিলেন, আর ওই খাটিয়ায় ঘুমিয়েছিলেন সেই আঙ্কেল। ভোরবেলা হওয়ার সঙ্গে সঙ্গে ওই যে ভদ্রলোক, তিনি তার মনে হয় চেনাশোনা কাউকে ফোন করেছিলেন, তারা এসে একটু সুস্থ লাগছিল আঙ্কেলের, তাকে বাইকে করে নিয়ে গিয়েছিল তার বাড়িতে, মানে সেই ভদ্রলোকের বাড়িতে আর কি। সেখান থেকে একটু সুস্থ হওয়ার পরে সেই আঙ্কেল বাড়িতে যায়। আর বাড়িতে গিয়ে তিনি কিন্তু কিচ্ছু বলেন না। তাকে সবাই জিজ্ঞেস করে যে এত লেট হলো কেন, তুমি তো সকাল সকাল চলে আসো। তিনি বললেন যে একটা জায়গায় গিয়েছিলাম, এই কারণে আমার লেট হয়ে গেছে। যেহেতু অনেকটা রেস্ট নিয়েছে, যে কারণে তার শরীরটা একটু ভালো লাগছে, সেদিন তিনি ফোন করে বলে দিয়েছেন তিনি কোনো মতে ডিউটি জয়েন করতে পারবেন না, যেন অন্য কেউ ডিউটিটা করে দেয়। ভালো কথা, অন্যজনকে বলা হয়েছে। তিনি আবার নাকি সেখানে ডিউটি করতে রাত্রেবেলা এসেছেন। তিনি আবার সেই রাত্রেবেলায় কিছু অনুভব করতে পারেননি, কিছু শুনতে পারেননি, কিছু দেখতে পারেননি, কোনো খারাপ কিছু তার সাথে ঘটেনি। কিন্তু ওই দিন রাত্রেবেলায় ঘটেছিল খারাপ ঘটনা ওই আঙ্কেলের স্ত্রীর সাথে। একটা ঘরের মধ্যে সেই আঙ্কেল তার ওয়াইফকে নিয়ে শুয়ে রয়েছে, আর তার মেয়ে কিন্তু তার আঙ্কেলের মায়ের কাছেই ঘুমোয়। রাত তখন 2-2:30 মতো বাজে। সেই আঙ্কেল নাকি ওই সময় স্বপ্নের মধ্যে তার স্ত্রীর গলাটা পুরো চেপে ধরেছে। তার স্ত্রী এতবার করে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু গলা চিপে ধরার দরুন তিনি কোনো মতেই কিছু বলতে পারছেন না। তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না, তিনি পুরো গোঙাচ্ছেন, কিছু বলতে পারছেন না। কিন্তু ভাগ্যক্রমে সেই রাত্রেবেলায় ওয়াশরুমে গিয়েছিলেন সেই আঙ্কেলের মা। বৌমার গোঙানির আওয়াজ পেয়ে তিনি ঘরের মধ্যে এসে যা দেখেন, তা দেখে তিনি পুরো চিৎকার করে উঠেছিলেন। তিনি দেখতে পেলেন ঘুমন্ত অবস্থায় তার ছেলে তার বৌমার গলা চেপে ধরেছে। এ ভয়ানক দৃশ্য তিনি কি করে ভুলবেন? তিনি সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলেন এবং তার ছেলে কিরকম ডাকছিলেন। ছেলে হুঁশ ফিরে আসলো, সেই আঙ্কেল উঠে বসলেন
আর তার স্ত্রী পুরো অসুস্থর মতো হয়ে গেছে। এতটাই অসুস্থ সেই রাত্রে অ্যাম্বুলেন্সে করে তার স্ত্রীকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। সবাই তো ওই আঙ্কেলকে খারাপ ভাবছিল, সে টর্চার করে, তার বউয়ের প্রতি সে অত্যাচার করেছে। কিন্তু তার ওয়াইফ এত করে বলছে আমার স্বামী এরকম নয়, আজও পর্যন্ত এতগুলো বছর বিয়ে হয়েছে আমাদের, কখনো আমার গায়ে হাত পর্যন্ত তোলেনি, নিশ্চয়ই কিছু ব্যাপার ঘটেছে, আমার জানতে হবে। এই কথাগুলো সে কিন্তু স্পষ্টভাবে বলতে পারছে না, তার গলায় এত পরিমাণে ব্যথা, সে ফ্যাস ফ্যাস করে বলছে কিন্তু বোঝা যাচ্ছে সে কি বলতে চাইছে। এদিকে তো খুব ডিপ্রেসড রয়েছে সেই আঙ্কেল, কারণ তিনি ভেবেই পাচ্ছেন না যে তিনি কি করলেন, এটা কেন করলেন তিনি। তার স্ত্রী প্রেগনেন্ট, যদি কোনো ক্ষতি হয়ে যেত তার স্ত্রীর এবং তার স্ত্রীর গর্ভে যে বড় হচ্ছে তার, তখন তিনি কি করতেন। সেই দিন তার স্ত্রীকে হসপিটালে রেখে পরের দিন ছুটি দেওয়া হলো। এদিকে সরকারিভাবে ছুটি নিয়েছে কিন্তু এই আঙ্কেল, কারণ তা তো ছুটি প্রাপ্য, ছুটি তেমন একটা নেয় না, ছুটি এই এমার্জেন্সির সময় তিনি নিয়েছেন, ভালো কথা। কিন্তু যখন তিনি ফোন করেছিলেন সেই ঠাকুরনগরের ভদ্রলোকের কাছে, তখন তিনি জানতে পেরেছিলেন যে ভদ্রলোক নাইট ডিউটি করছে তার সাথে কিন্তু কিছুই ঘটছে না, সে নাকি নুপুরের আওয়াজটাও পর্যন্ত পাচ্ছে না। এই যে ভদ্রলোক বলেছিল না নুপুরের আওয়াজ পায়, এটা কিন্তু রেগুলার না, মাঝে মাঝে নুপুরের আওয়াজ পাওয়া যেত। কিন্তু পরে উনি ব্যাখ্যা করেছেন যে হতে পারে নুপুরের আওয়াজটা কোনো পোকার আওয়াজ হতে পারে। কিন্তু আপনি যেগুলো বললেন আপনার কথা আমরা বিশ্বাস করছি, কিন্তু তারপরে যে নাইট ডিউটি করতে আসলো সে কেন শুনতে পেল না, সে কেন কিছু দেখতে পেল না, তার সাথে কেন কিছু ঘটলো না, এর ব্যাখ্যা কি করে দেবে এই আঙ্কেল। সে তো বলে বোঝাতে পারছে না যে আমি মিথ্যে কথা বলছি না, আমার সাথে ঘটনাগুলো ঘটেছে। পরের দিন তার স্ত্রীকে বাড়িতে আনা হলো, কিন্তু যখন সে বাড়িতে এসেছে মাঝে মাঝে সে কেমন একটা করছে যেন। তার স্ত্রী আগে কিন্তু এরকম কিছুই করেনি, কাউকে তেমন চিনতে পারছে না, কেমন যেন খিটখিটে স্বভাবের হয়ে গেছে, একটু অন্যরকম লাগছে তার স্ত্রীকে। তার স্ত্রী কিন্তু তার সঙ্গে কথাই বলছে না, এমনকি তার স্ত্রী তার শাশুড়ি মানে আঙ্কেলের মায়ের সঙ্গে কথা বলছে না, তার মেয়ের সঙ্গে কথা বলছে না। আঙ্কেল এদিকে ভাবছে নিশ্চয়ই আমি আগের দিন গলাটা চেপে ধরেছিলাম না, ভেবেছে হয়তো সত্যি আমি খারাপ, সেই কারণে কি আমার সাথে কথা বলছে না। কিন্তু আমার মা তো অনেক ভালো, আমার মায়ের সঙ্গে এরকম কেন করছে। আমার মেয়ে, সে তো তার প্রাণ, তার সাথে এমন করে কথা বলছে কেন, ঠিক মতো কথা বলতেও চাইছে না, কেমন যেন খিটখিটে পাড়া করছে। আর এর মাঝখানে এমন একটা কথা সে বলে ফেলেছে সবার সামনে, যে কথা শুনে সবাই অবাক হয়ে গেছে। সে আঙ্কেলের স্ত্রী বলে উঠেছে আমার গর্ভে এটা কার সন্তান, আমার গর্ভে সন্তান আসলো কি করে। পুরো অবাক শুনে সে কি পাগল হয়ে গেল। এদিকে আঙ্কেলের যে মা, তিনি বারবার করে কিন্তু তার ছেলেকে কথা শোনাচ্ছেন যে তোর জন্য এমন হয়েছে, ও তো এমনি অসুস্থ, সেই অবস্থায় তুই ওকে আঘাত করেছিস, হতে পারে কোনো সমস্যা হয়েছে নার্ভে, হতেই পারে, কারণ তুই খুব জোরে গলাটা চেপে ধরেছিলি, কি হবে এখন, কি করবি তুই। এই সমস্ত কথা একদিন, মানে একদিন বলতে কি বেশি দিন ঘটনা নয়, ওই 3-4 দিনের মধ্যে ঘটনাগুলো ঘটছে। কিন্তু সেই দিনই ফোন করে সেই ঠাকুরনগরের ভদ্রলোককে জানান, যা যা ঘটেছে কিছু বাদ রাখেননি, সমস্ত কথাই তিনি বলেছেন। এই কথাগুলো শোনার পরে ওই যে ভদ্রলোক, ঠাকুরনগরের ভদ্রলোক, তিনি নাকি বলেছেন যে ঠিক আছে ভাই, তুমি চিন্তা করো না, তুমি চুপচাপ থাকো, আমি দেখছি কারোর সঙ্গে কথা বলে কি করা যায়। তিনি মনে হয় আশেপাশে কারোর সাথে কোনো কথা বলেছিলেন, তারা বুদ্ধি দিয়েছে যে মেয়েটা কদিন আগে সুইসাইড করেছে তাদের বাড়িতে যেতে, সমস্ত বিষয় শুনতে। এদিকে সে আঙ্কেলকে ফোন করে সে ঠাকুরনগরের ভদ্রলোক সমস্ত কথা বলেছেন, আর বলেছেন যে একটা কাজ করবে ভাই, কালকে সকালে একবার এসো, আমার সঙ্গে যেতে হবে এক জায়গায়। ঠিক আছে, পরের দিন সকালবেলায় সে আঙ্কেল চলে গেছে। যাওয়ার পরে তার সাথে মানে সেই ভদ্রলোকের সাথে সেই আঙ্কেল যায় সেই মেয়েটির বাড়ি, সমস্ত কিছু বলা হয়, তাদের কাছ থেকে অনেক কিছু শোনা হয়। তারপরে জানা যায় সেই মেয়েটির আত্মা নাকি মুক্তি পায়নি, কারণ অপঘাতে মৃত্যু তো, মুক্তি না পাওয়াটাই স্বাভাবিক। তাদের নাকি অনেকেই বলেছে যে কোনো যজ্ঞ করতে, কিছু করতে, নাহলে নাকি মেয়েটা মুক্তি পাবে না, ঘুরে বেড়াবে এইভাবে কষ্টে কষ্টে, কারণ তারাও বিশ্বাস করছে এরকম ঘটনা ঘটতে পারে। আর গোবরডাঙ্গা ঠাকুরনগরের মাঝখানে একটা জায়গা আছে, সেখানে মেয়েটার বাড়ি, তো আশেপাশে একজন বয়স্ক দাদু ছিলেন, তিনি বলছেন আমার মনে হয় সেই আত্মা কোনোভাবে জাঁকিয়ে বসেছে তোমার স্ত্রীর প্রতি, সে প্রেগনেন্ট, এরপরে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে, যে ক্ষতির মাসুল তোমরা কেউ দিতে পারবে না,
যদি পারো একটু কষ্ট করে তোমার স্ত্রীকে এখানে নিয়ে আসো। তারপরে সেই আঙ্কেল মানে দেরি করেনি, পরের দিনই তার স্ত্রীকে নিয়ে গাড়িতে করে, গাড়ি ভাড়া করেছিল, বেশি দূরত্বে না, মানে বেশি দূরে থাকে না তারা, গাড়ি ভাড়া করে সেখানে নিয়ে আসে। স্ত্রী তো কোনো মতেই আসতে চায়নি, বলছে আমি ওদের বাড়ি যাব না, আমি এখানেই ভালো আছি, আমি এখানেই সুখে আছি, অনেক কষ্ট পেয়ে মারা গেছি, আমি আর কষ্ট পেতে চাই না, আমি ওদিকে যাবই না আর। সেখানে ওই আঙ্কেলের স্ত্রীকে নিয়ে আসা হয়, সাথে কিন্তু তার মানে আঙ্কেলের মাও এসেছিল, বাচ্চাটাকে হয়তো কারোর কাছে রেখে এসেছিল পাশের বাড়িতে। এখানে আসার পরে আরো একটা ঘটনা ওরা জানতে পারে যে মেয়েটির যার সাথে সম্পর্ক ছিল সে নাকি অন্য একজনকে বিয়ে করে দিল্লিতে চলে গেছে, সেখানে হোটেলে কাজ করে আর একটা ভাড়া বাড়িতে থাকে, বেশি দিন হয়নি। আর যে দুঃখে নাকি এই মেয়েটি এই করেছে, বয়স নাকি খুবই অল্প মেয়েটার, 19 বছরও পূর্ণ হয়নি, 18 বছর হয়ে গেছে, মানে 18 পেরিয়ে 19-এ পা দিয়েছে আর কি। কত ছোট একটা মেয়ে, বুঝতে পারছেন? প্রেমের ধোঁকা খেয়ে সেই মেয়েটি নাকি আত্মহত্যা করেছে, এই আর কি পরিস্থিতি। তো সেখানে আনার পরে অনেক কিছু করা হয়েছিল, যজ্ঞটজ্ঞ করা হয়, আর তারপরে সত্যি বলতে হয়তো আত্মা মুক্তি পেয়ে গিয়েছিল। আর এটা বোঝা গেল এই কারণে, কারণ সেই সময় ওই যে আঙ্কেলের স্ত্রী সে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল, তার জ্ঞান ফিরেছিল, এবং জ্ঞান ফেরার পরে সে সত্যি অনেকটাই স্বাভাবিক ছিল। তখন সে বলছে আমি এখানে আসলাম কি করে, আমাকে এখানে নিয়ে আসলে মানে কেন নিয়ে আসলে, এখানে আমি কেন আসলাম? তখন তাকে বলা হয়েছে, আঙ্কেলই বলেছেন যে তেমন কোনো সমস্যা না, একটু হালকা সমস্যা হয়েছিল, তোমাকে পরে খুলে বলবো, চলো বাড়ি যাই, আর কোনো সমস্যা হয়তো হবে না। বাড়ি গিয়েছে সেই আন্টি, তারপরে কিন্তু আর তেমন সত্যি কোনো সমস্যা হয়নি। তারপরে আরও একদিন ছুটি নিয়েছিলেন সেই আঙ্কেল, তার পরের দিন জয়েন করেছিলেন এখানে। রাত্রে যখন ডিউটি করছিলেন তার কিন্তু মনে হচ্ছিল যে আজকে এরকম কোনো ঘটনা ঘটবে না, তো খুব ভয় করছিল নাকি তার, কিন্তু সত্যি বলতে সেদিন কোনো সমস্যাই হয়নি। তারপরে তিনি অনেক অনেক দিন সেখানে ডিউটি করেছেন, কোনোদিনও আর কোনো সমস্যা হয়নি। আর তারপরে তার একটা মেয়ে হয়েছিল, তার আগে একটা মেয়ে ছিল, পরেও একটা মা লক্ষ্মী তার ঘরে এসেছিল। সেই মেয়েটি কিন্তু ঘটনাটা আমাকে পাঠায়নি, তার দিদি আমাকে ঘটনাটা পাঠিয়েছে, সেই বোন। তো সবাই ভালো আছে এখন, আর কোনো সমস্যা হয়নি। আর সেই ঠাকুরনগর জামদানি জায়গাটা এখন আর আগের মতো তো নেই, বরঞ্চ এখন রমরমা ব্যাপার হয়ে গেছে, আগেই বলেছি, আর কোনো সমস্যা সেখানে নেই। যাদের বাড়ি ঠাকুরনগরের দিকে তারা কি জানেন এই ঘটনার সম্পর্কে? আমি ততটা জানি না। যদি এরকম ঘটনা আপনাদের সাথেও ঘটে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর আমাকে মেল করে পাঠাতে পারেন এরকম ঘটনা, সেটা অলৌকিক হোক, দৈবিক হোক, ঐশ্বরিক, ভৌতিক, যে কোনো ধরনের ঘটনা আপনারা কিন্তু নির্দ্বিধায় আমাকে মেল করতে পারেন। আমার মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখানে গিয়ে আমাকে একটা মেল করে দিতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও আসবো এরকম কোনো ঘটনা নিয়ে।